প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম অধ্যায় 14 টেকসই উন্নয়ন অভিষ্ট। আমরা পার্ট 1 পর্যন্ত আলোচনা করেছিলাম। দেখো, আজকে আমরা পার্ট 2 পড়ব। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের করণীয়, অর্থাৎ এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা যদি আমরা অর্জন করতে চাই আমাদের কি কি কাজ আছে, কি কি করতে হবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে আমাদের করণীয় কিন্তু কম নয়। আমাদের টার্গেট হলো কি 2030 সাল পর্যন্ত। এই 2030 সাল পর্যন্ত টার্গেটকে কাজে লাগিয়ে আমাদের যে করণীয়গুলো আছে, অর্থাৎ আমাদের যে পদক্ষেপগুলো আছে, ক্ষেত্রগুলো আছে, সেগুলোকে আমাদের কি করতে হবে? সফলভাবে অর্জন করতে হবে। তাহলেই আমরা কি করতে পারবো? এই টেকসই উন্নয়ন অভিষ্ট আমাদের অর্জনটা সম্ভব হবে, অর্থাৎ আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব। আমাদের পরিবেশের বলতে আমরা বুঝি পরিবেশের উপাদান। হ্যাঁ, এটা হলো প্রাকৃতিক, একটা হলো সামাজিক। যে প্রাকৃতিক থেকে আমরা যা যা পাই, আবার সামাজিক থেকে যে সব উপাদানগুলো আমরা পাই। প্রাকৃতিক বা পরিবেশ হলো মাটি, পানি, গাছপালা, জলজ উদ্ভিদ ও প্রাণী। এগুলো হলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এগুলো প্রকৃতি থেকে পেয়ে সেগুলোকে আমরা রূপান্তরিতভাবে কাজে লাগে। এটা হলো সামাজিক বা পরিবেশ, আমাদের ধর্ম, বর্ণ, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, এর জন্য আমাদের উভয় পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণে কাজ করতে হবে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক উপাদানকে যেভাবে আমরা কাজে লাগাবো, আবার সামাজিক যে উপাদানগুলো আছে সেগুলোকেও আমরা কাজে লাগাবো। অর্থাৎ দুইটি উপাদানকে আমাদেরকে কী করতে হবে? পরিবেশের জন্য উন্নয়ন করতে হবে এবং সংরক্ষণে কাজ করতে হবে। এমনভাবে কাজ করতে হবে যেন বিদ্যমান অবস্থাকে সাথে নিয়ে আমাদের উন্নত অবস্থা গড়ে তোলা যায়। অর্থাৎ যেই অবস্থা সমাজ রাষ্ট্রে বিরাজমান, সেই অবস্থাকেই আমরা কি করব? সাথে নিয়ে, খারাপ অবস্থা থাক, ভালো অবস্থা থাক, সেই অবস্থাকে সাথে নিয়ে আমরা কি করব? আমাদের উন্নত অবস্থা গড়ে তুলব, বা কীভাবে গড়ে তোলা যায় আমরা সেদিকে চেষ্টা করব। আচ্ছা, এটুকু তো নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখব টেকসই উন্নয়নের যে 3টি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো কি কি আমরা একটু দেখি। এই 3টি ক্ষেত্র ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের ক্ষেত্র তিনটি হলো অর্থনীতি, পরিবেশ আর কি হলো সমাজ। দেখো, আমাদের কিন্তু এই তিনটেই লাগবে। যে আমাদের অর্থনীতিটাও লাগবে, আমাদের পরিবেশও লাগবে, সমাজও। আমরা সমাজে বসবাস করি, সমাজ ছাড়া কি আমরা চলতে পারবো? পারবো না। এবং পরিবেশ, যে পরিবেশে আমরা বসবাস করি, সেই পরিবেশের সুষ্ঠু বিকাশগত যে দিকগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। তারপর হলো অর্থনৈতিক, জীবিকা উপার্জনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য অর্থনীতিটাও আমাদের কি ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এই তিনটা আমরা একটু আলোচনা করে দেখো। আমরা যদি এই 3টি ক্ষেত্রকে সবসময় বিবেচনায় রেখে কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করি, তাহলে সেটি হবে কি টেকসই উন্নয়ন। অর্থাৎ এই 3টিকে যদি আমরা কাজে লাগাই, অর্থনীতি, পরিবেশ এবং সমাজ, এই 3টিকে যখন আমরা কাজে লাগাবো বিবেচনায় রেখে, তখন আমরা
কি করবো, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করি। অর্থাৎ উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের কি হবে, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে আমরা সক্ষমতা অর্জন করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশ নিয়ে ভাবি তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে জলবায়ু নিয়ে। জলবায়ু সম্পর্কে আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি। বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারি জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হচ্ছে, তাই না? যে আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হচ্ছে আমরা একটু খেয়াল করলেই কিন্তু বুঝবো। দেখো, বাংলাদেশের জলবায়ুর উপর অনুকূল ও প্রতিকূল দুরকম আবহাওয়ারই প্রভাব লক্ষ্য করা যায়। যে সুবিধাজনক যে আবহাওয়াটা আমরা দেখি, মৌসুমী জলবায়ু প্রভাব, আবার ঝড় বৃষ্টি প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সেই বৈরী আবহাওয়া, অর্থাৎ অনুকূল এবং প্রতিকূল দুইটা আবহাওয়াই কিন্তু বাংলাদেশে বিরাজমান। আচ্ছা, অনুকূল আবহাওয়ার কারণে এদেশের মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী। আবার অনেক সময় প্রতিকূল আবহাওয়া এদেশের জনজীবনকে বিপন্ন করে, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, অতিবৃষ্টি, শৈত্যপ্রবাহ ইত্যাদি। আচ্ছা, এসব দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। মানুষের জীবনযাত্রায় পরিবর্তন, ক্রমাগত প্রযুক্তি নির্ভর উন্নয়ন, ভোগ বিলাসিতা সহ সভ্যতার অগ্রগতির কারণে জলবায়ু তাকে কি করে, স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে। অর্থাৎ জলবায়ুর যে প্রকৃতিগত যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই জলবায়ুর প্রভাবের কারণে মানুষের যে জীবনযাত্রার যেই পরিবর্তন, প্রযুক্তি নির্ভর যে উন্নয়ন বা ভোগ বিলাসিতা যে জীবনযাপন, এসব কারণে কি হচ্ছে, জলবায়ুর যে নির্দিষ্ট গতি ছিল, প্রকৃতি থেকে যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু এখন নাই। দেখা যায় যে আগে হয়তো বা শীত ছিল বছরে 6 মাস, গ্রীষ্ম বা গরম ছিল 6 মাস, এখন দেখা যায় শীতই থাকে 1 থেকে 1.5 মাস। তার মানে কি, এই অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে বা জলবায়ু প্রভাবের কারণে কিন্তু আমাদের এই ঋতু পরিবর্তনের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ জলবায়ুর যে ধারাবাহিক নিয়মকানুন বা ধারাবাহিক যে অবস্থান সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে এবং গ্রিন হাউস প্রভাব আমাদের মোকাবেলা করতে হচ্ছে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কি হচ্ছে, নষ্ট হচ্ছে। মানুষ এবং প্রাণীকুল ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। এই অবস্থা ঠেকাতে আমাদের পরিবেশ সংরক্ষণের টেকসই প্রযুক্তি খুঁজতে হবে, যে কিভাবে মানুষ এবং প্রাণী এবং পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে চলা যায়, সে প্রযুক্তি আমাদের খুঁজতে হবে। এর জন্য প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। যে আমরা পরিবেশের উন্নয়ন করব, গাছপালা কেটে আমরা শিল্প কারখানা প্রতিষ্ঠা করলাম, অবকাঠামো নির্মাণ করলাম, এতে করে কি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি চাকা হবে, বাট আমাদের যে সুস্থ সুন্দর পরিবেশ, আমরা সুন্দরভাবে যে বেড়ে উঠতে পারবো বা সুন্দরভাবে বসবাস করতে পারবো সুস্থ পরিবেশে, সেটা তো সম্ভব হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস হল কি, বনভূমি। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র, জ্বালানি সংস্থানে বন উজাড় করা হচ্ছে। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে মানব সমাজকে রক্ষা করে। মানুষের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে প্রাণী ও উদ্ভিদকুলের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই কারণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে গাছ কাটার পাশাপাশি কি করতে হবে, বনায়ন অব্যাহত রাখতে হবে। আমি একটি গাছ কাটলাম, দুটি গাছ কাটলাম প্রয়োজনে, সেখানে আমাকে আবার নতুন করে গাছ লাগিয়ে দিতে হবে, কারণ গাছ ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দিচ্ছে, যার কারণে আমরা বেঁচে আছি, এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে তারা বেঁচে আছে। টেকসই শহর ও সমাজের কথা চিন্তা করলে আমরা কি দেখতে পাই, শহরে বড় বড় দালান কোঠা, প্রয়োজনীয় শিল্প, কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো গড়ে উঠলেই তাকে টেকসই শহর বলা যাবে না, যাবে? কারণ আমি যদি পরিবেশের ক্ষতি করে আমি অর্থনৈতিক সমৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, কিন্তু আমার পরিবেশ তো এখানে সুন্দর থাকছে না, পরিবেশে বিপর্যয় হচ্ছে, ক্ষতি হচ্ছে। সেখানে সুপরিকল্পিত বনভূমি, সুপেয় পানি, পরিশুদ্ধ জলাশয়, উন্মুক্ত খেলার মাঠ, পার্ক, পয় নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদি গড়ে তুলতে হবে। এর আগে আমরা পড়েছিলাম 17টি অভিষ্ট, আমরা পড়েছিলাম সেই 17টি অভিষ্ট যদি আমরা ঠিক মতো পালন করি বা এটাকে যদি আমরা সফলভাবে কাজে লাগাই, তাহলে দেখা যাবে যে পরিবেশে সুন্দর থাকবে, ভারসাম্য রক্ষা হবে, আবার দেখা যায় আমাদের অর্থনৈতিকভাবে আমরা সুন্দরভাবে সমৃদ্ধিশালী হয়ে উঠব। শহরের সমাজ ব্যবস্থা গ্রামের থেকে ভিন্ন। এখানে মানুষ বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকে, তাই টেকসই শহরে শিশুদের দেখাশোনার জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র এবং
প্রবীণদের সেবা যত্নের জন্য প্রবীণ কল্যাণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। যে এখানে আমরা জানি যে গ্রামের এবং শহরের পরিবেশ কিন্তু একরকম নয়। শহরের সমাজ ব্যবস্থা কিন্তু গ্রাম থেকে আলাদা বা ভিন্ন। মানুষ সারাদিন কাজ করে। টেকসই শহরের যদি আমরা চিন্তা করি শিশুদের কথা, তাহলে দেখাশোনা করার জন্য তাদের কি দরকার? দিবা যত্ন কেন্দ্র, অর্থাৎ দিনে মারা যদি চাকরি করে তাহলে তাদের ওইখানে রেখে চাকরি করবে। আবার যারা প্রবীণ থাকবে, যাদের সেবা যত্ন করার বা দেখাশোনা করার কেউ থাকবে না, তাদের জন্য আলাদা সংস্থা থাকবে। এই হলো শহরের সৃষ্টি। আমাদের পরিবেশের ভারসাম্য বজায়ে জলজ স্থলজ প্রাণী সংরক্ষণের উপর জোর দিতে হবে। আমাদের রয়েছে বিশাল বঙ্গোপসাগর, এতে নানা ধরনের জলজ প্রাণী বসবাস করে। এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। জলজ সম্পদের প্রধান উৎস কি? মৎস্য সম্পদ। আমাদের দেশে অনেক ধরনের মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এ কারণে মৎস্য সম্পদ বাড়ানোর জন্য এমন কর্মসূচি গ্রহণ করতে হবে যেন আমাদের চাহিদা পূরণের পাশাপাশি তারা বিলুপ্ত হয়ে না যায়, যে আমাদেরও চাহিদা পূরণ হবে, বা আবার দেখা যায় আমরা নতুন করে সেই মৎস্য সম্পদ উৎপাদন করব যাতে করে বিলুপ্ত হয়ে না যায়। অন্যদিকে বনজ গৃহপালিত পশু পাখি স্থলজ প্রাণীর অন্তর্ভুক্ত। আমরা যদি এদেরকে ক্রমাগত নিধন করি, অর্থাৎ মেরে ফেলি, বা এদের বংশবৃদ্ধির সংরক্ষণের কথা না ভাবি, তাহলে পৃথিবী থেকে একদিন এই সকল প্রাণীগুলো হারিয়ে যাবে। এসব প্রাণীগুলো আর পাওয়া যাবে না। আমাদের নিজেদের প্রয়োজনে এদেরকে রক্ষা করতে হবে। আমাদের বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ক্রমাগত বাঘ নিধনের ফলে সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি বিপজ্জনক সংকেত। তার মানে কি, আমরা যেরকম বসবাস করব সমাজে সুস্থ সুন্দরভাবে, মানুষ যারা, আবার অন্য প্রাণী যারা আছে বিভিন্ন বন জঙ্গলে, সেইখানে তাদেরও সংরক্ষণ করতে হবে। আবার মৎস্য সম্পদ যারা জলজ প্রাণী আছে তাদেরও সংরক্ষণ করতে হবে, নয়তো দেখা যায় আস্তে আস্তে এইসব প্রাণীগুলো হারিয়ে যাবে। এটি বিজ্ঞানীরা কি বলছেন? একটি বিপজ্জনক সংকেত হিসেবে ধারণা করছেন। আমাদের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি অপরিহার্য। অর্থাৎ আমরা যে জ্বালানিটা ব্যবহার করব সেটা কি হবে? আমাদের জন্য সাশ্রয়ী, অর্থাৎ কম মূল্যে, আমরা বিনা প্রয়োজনে ব্যবহার করব না, বা দূষণমুক্ত, পরিবেশের কোনো ক্ষতি করবে না। জীবাশ্মজাত জ্বালানি পরিবেশের অনেক ক্ষতি করে। এক্ষেত্রে কয়লা ও তেলের ব্যবহার উল্লেখ করা যায়। এগুলোর ব্যাপক ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে কয়লা এবং তেল যেগুলো আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে পেয়ে থাকি, সেগুলো দেখা যায় আমরা যখন জ্বালানি হিসেবে ব্যবহার করি তখন কিন্তু সেগুলোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং এতে করে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। এর জন্য আমাদের টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে হবে। টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করলে অন্যান্য অভিষ্টগুলো অর্জিত হবে। জলবায়ু, শহর ও সমাজ এবং জলজ স্থলজ প্রাণী রক্ষা পাবে। এইখানে টেকসই উন্নয়নের আরেকটি প্রবাহ চিত্র দেয়া আছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। টেকসই উন্নয়নের প্রবাহ চিত্র, অর্থাৎ ধারাবাহিকভাবে কি কি হচ্ছে দেখো। এখানে দেয়া আছে গোবর, কচুরিপানা, গৃহস্থালির জলীয়জাত আবর্জনা, গৃহস্থালির জলীয়জাত আবর্জনা, এটা থেকে কি তৈরি করা হচ্ছে? এটা থেকে কম্পোস্ট সার তৈরি করা হচ্ছে। আচ্ছা, তারপরে এই কম্পোস্ট সার আবার কি করা হচ্ছে? উপজাত হিসেবে বায়োগ্যাস, উপজাত হিসেবে বায়োগ্যাস, অর্থাৎ গ্রামেও দেখা যায় এই গোবর, কচুরিপানা, গৃহস্থালির জলীয়জাত আবর্জনা থেকে কম্পোস্ট সার, এবং এটা থেকে দেখা যায় যে রান্না করার জন্য গ্রামে এই বায়োগ্যাসটা ব্যবহার করা হচ্ছে। আবার এই গ্যাসটা আমরা কি করছি? জ্বালানি হিসেবে রান্নার কাজে দেখো
যে বায়োগ্যাসটা যখন তৈরি হচ্ছে, এই গ্যাসটা তৈরি হওয়ার পরে কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। কি কি ব্যবহার করে আমরা তৈরি করলাম দেখো। জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার। অর্থাৎ এটা কিন্তু একটি দূষণমুক্ত ফর্মুলা। তোমরা বলতে পারো যে গ্রামে যেই তোমার গোবর, কচুরিপানা এবং গৃহস্থালীয় যে আবর্জনাগুলো আছে সেটাকে সুন্দর করে ব্যবহার করে প্রক্রিয়াজাতকরণ করে সুন্দর করে একটি পাকার মতো করে বড় গর্ত করে সেখানে তারা কিন্তু সেখানে ফেলছে। এখান থেকে কি উৎপাদন হচ্ছে? এখানে সার, কম্পোস্ট সার তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই সারটাকে কিন্তু তারা উপজাত বায়োগ্যাস হিসাবে ব্যবহার করছে। দেখো এইটাকে কিন্তু তারা কাজে লাগিয়ে, এই সারটাকে তারা কাজে লাগিয়ে উপজাত যে বায়োগ্যাস গ্যাস, কিভাবে আমরা গ্যাসের চুলায় শহরে রান্না করি সেই গ্যাসের সিস্টেম কিন্তু তারা তৈরি করছে। আবার এই গ্যাস দিয়ে জ্বালানি হিসাবে রান্নার কাজে ব্যবহার হচ্ছে। এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। হচ্ছে না। এটা হলো দূষণমুক্ত জ্বালানি, যেটাকে আমরা বুঝি। আচ্ছা, এভাবে আমরা অর্থনৈতিক বিবেচনার প্রসঙ্গে আলোচনা করব। অর্থনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থানে যেতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সর্বত্র সব ধরনের দারিদ্র্য অবসান করতে হবে। অর্থাৎ যে সমাজে যারা বসবাস করছে, যারা দরিদ্র অসচ্ছল আছে তাদেরকে সচ্ছল করতে হবে, দারিদ্রতা দূর করতে হবে, উৎপাদন ও ভোগের মধ্যে সমতা ফিরিয়ে আনা এবং যথাযথ বন্টন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি দায়িত্বশীল ভোক্তা তৈরি উৎপাদন কৌশল বাস্তবায়ন করেন, যে যারা দায়িত্ব নিয়ে কি করবে, সব জিনিসগুলো তৈরি করবে ভোগের জন্য বা বন্টন ব্যবস্থাটা ঠিকমতো করবে, উৎপাদন কৌশল সেগুলো বাস্তবায়ন করবে, এরকম দায়িত্বশীল কাউকে দিতে হবে। আর এর জন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করতে হবে। এতে নারী পুরুষ নির্বিশেষে কাজ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। আচ্ছা, টেকসই উন্নয়ন হলো এমন এক কর্মধারা যেখানে উন্নয়নের সাথে সাথে নেতিবাচক দিকগুলো প্রশমনে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়। যে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, আবার নেতিবাচক যে কাজগুলো, যেসব নেতিবাচক কাজের দিকে আমরা দেখা যায় সমস্যায় পড়ে যাই, সেগুলো নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে, বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। পরিবেশ, অর্থনীতি এবং সমাজ সংশ্লিষ্ট চিহ্নিত বিষয়গুলোর প্রতি অধিকতর দৃষ্টি দেওয়া। যেমন জেন্ডার সমস্যা বর্তমানে একটি বহুল আলোচিত বিষয়। যে আমরা যখন পরিবেশ, সমাজ এবং অর্থনীতির কথা চিন্তা করব, এখানে কিন্তু নারীকে বাদ দিয়ে আমরা কোনো উন্নয়ন আশা করতে পারি না। নারীকে বাদ দিয়ে কি আমরা টেকসই উন্নয়ন আশা করতে পারি না। সমাজে বসবাসরত নারীরা কিন্তু প্রত্যেকটা কাজে পুরুষের পাশাপাশি তারা সাহায্য করছে। অর্থাৎ জেন্ডার সমস্যা যেটাকে আমরা বলছি, সেটাকে নিয়ে আমাদের সমাধান করতে হবে। আমরা জানি আমাদের সমাজে ক্ষমতা ও যোগ্যতায় নারীরা এখনো বেশ পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া তার প্রকৃতিগত অযোগ্যতা নয়, এটি শুধু পরিস্থিতিগত অযোগ্যতা। যে প্রকৃতি মেয়েদেরকে পিছিয়ে রেখেছে এরকম কিন্তু না। দেখা যায় পরিবেশ, পরিস্থিতি এবং পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু তারা পিছিয়ে আছে। কারণ শারীরিকভাবে নারী ও পুরুষ আলাদা বৈশিষ্ট্যের হলেও সামাজিকভাবে তাদের ক্ষমতা ও যোগ্যতা পুরুষের সমান হতে হবে। এর জন্য তাদেরকে অধিক সুযোগ দিয়ে সমতা বিধান করতে হবে। নারীদেরকে যদি যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ, চলাচল, মত প্রকাশের সুযোগ সুবিধা দিতে পারি, তাহলে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। টেকসই উন্নয়ন ভাবনায় এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। শুধু নিজের অবস্থান সুদৃঢ় করে নিজের দেশের কথা ভাবলেই হবে না। অন্যান্য উন্নত উন্নয়নশীল রাষ্ট্রের সাথে তুলনা করে অপেক্ষাকৃত উন্নত অবস্থানে যেতে লক্ষ্য স্থির করতে হবে। যে আমার অবস্থান থেকে আমি কাজ করলাম, একজন মহিলা আছে, তার হয়তো বা মেধা, জ্ঞান সব কিছু আছে, তাকে আমি কাজে লাগালাম, তাহলে কি আমাদের টেকসই উন্নয়ন হবে না। এরকম যে মেয়েদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে তাদেরকেও তাদের মেধা অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী পুরুষের সমান অধিকার দিতে হবে, অর্থাৎ সমতা বিধান করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, উন্নত বিশ্বের সাথে আমরা এগিয়ে যেতে পারবো তাল মিলিয়ে। শুধু নিজের অবস্থান সুদৃঢ় করে নিজের দেশের কথা ভাবলেই হবে না, অন্যান্য উন্নত উন্নয়নশীল রাষ্ট্রের সাথে তুলনা করে অপেক্ষাকৃত উন্নত অবস্থানে যেতে লক্ষ্য স্থির করতে হবে। এতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অসমতা কমে আসবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে যাতে শান্তি শৃঙ্খলা রক্ষিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনগণ যাতে সুবিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য দেশের সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে যাতে করে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পায়, সেটা নিশ্চিত করতে হবে।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহকে অধিকতর শক্তিশালী করতে হবে। প্রতিনিয়ত প্রতিষ্ঠানসমূহের দুর্বলতাসমূহ চিহ্নিত করতে হবে এবং সে দুর্বলতাসমূহ দূরীকরণে প্রয়োজনীয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের দুর্বল যে জিনিসগুলো আছে বা দুর্বল যে পয়েন্টগুলো আছে, দিকগুলো আছে, সেগুলো কি করতে হবে? চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সেই দিকে আমাদের সেটা দূর করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের উন্নয়ন বিশেষজ্ঞরা টেকসই উন্নয়ন অভিষ্টের গুরুত্বপূর্ণ 5টি উপাদানকে যথাযথ গুরুত্ব দিয়ে থাকে। আমরা জানি যে প্রত্যেকটা কাজেরই টার্গেট বা ক্ষেত্র থাকে এবং আমাদের যে টেকসই উন্নয়নের অভিষ্ট সেটা হলো 5টি গুরুত্বপূর্ণ উপাদান। সেটা কি কি? এক হলো জনগণ, কারণ জনগণ ছাড়া আমরা উন্নয়ন করব কাকে নিয়ে? 2, ধরিত্রী, পৃথিবী, সর্বময় সব জায়গায় উন্নয়ন করতে হবে। শুধু এক জায়গায় করলাম আরেক জায়গায় করলাম না, তা হবে না। সমৃদ্ধি, কিভাবে আমরা প্রত্যেকটা কাজে নিজেদেরকে সমৃদ্ধিশালী করতে পারি। শান্তি, এবং প্রতিটা কাজে শান্তি শৃঙ্খলাভাবে কাজ করতে হবে। অংশীদারিত্ব, এবং আমাদের যদি যোগ্যতা থাকে তাহলে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবো, তাহলে আমাদের অংশীদারিত্বটা বজায় থাকবে। এই হলো 5টি উপাদান। যে টেকসই উন্নয়ন অভিষ্ট যদি আমরা বিবেচনা করি, আমাদের প্রথম লাগবে জনগণ। জনগণ ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব না। আর উন্নয়ন আমরা কোথায় করব? ধরিত্রী, আমাদের দেশের উন্নয়ন আগে আমরা করব সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র, তারপরে পুরো দেশ। এরকম সমৃদ্ধি, আমাদের প্রত্যেকটা কাজে সমৃদ্ধি, অর্থাৎ স্বাবলম্বী হতে হবে। আমরা একটা কাজে একটা দিকে সুন্দর করে সমৃদ্ধিশালী হলাম, আরেকটা দিকে হলাম না, এরকম হবে না। 17টা অভিষ্ট আছে, সেই অভিষ্ট অনুযায়ী দেখা যায় আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। শান্তি, প্রতিটা কাজ আমাদের শান্তি শৃঙ্খলাভাবে করতে হবে। তাহলে আমাদের যে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি যেটা আমরা বলি, যে টার্গেট, নির্দিষ্ট টার্গেট 2030 সাল এজেন্ডা যে আমরা দিয়েছি, সেটা আমরা পূরণ করতে পারবো। আর অংশীদারিত্বটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি আমাদের প্রতিযোগিতায় টিকতে হয়, আমাদের ওই 17টা অভিষ্টকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে এবং এই 5টা পয়েন্ট গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করতে হবে। আমরা সবাই বিশ্বের সকল ভালো মন্দ উন্নয়নের অংশীদার। বিশ্বের সব ধরনের উন্নয়ন, শান্তি স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এসডিজি বাস্তবায়ন করতে হলে সবার অংশগ্রহণ, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্র থেকে বলছে, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ নাগরিক, ছেলে মেয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। এভাবে বিশ্বের সকলের অংশগ্রহণে আমরা পাবো একটি উন্নত পৃথিবী, যা সুন্দর বর্তমানকে টেকসই, সুন্দরতম, নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত যে এসডিজি অর্জনে বাংলাদেশ যেসব কার্যক্রমগুলো গ্রহণ করেছে, আমরা সেটা একটু দেখব যে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি কার্যক্রম হাতে নিয়েছে। দেখো, এসডিজি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা, বাংলাদেশের যে একটি টার্গেট, যে কি কি করতে হবে আমাদের, সেটা একটা কার্যক্রম। দেখো, মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস, দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয়, নিরাপদ পানি, দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানি। আচ্ছা, তারপরে হলো কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি,
কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি সাশ্রয়ী জ্বালানি। আচ্ছা, তারপরে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ ও অংশীদারিত্ব বৃদ্ধি। অংশীদারিত্ব বৃদ্ধি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্তি। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্তি। দেখো যে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত যে এসডিজি অর্জনের যে কিছু অভিষ্ট উল্লেখ করে দিয়েছিল 17টা। বাংলাদেশ কি কি কার্যক্রম গ্রহণ করেছে এখানে আমরা একটু দেখি। খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, যে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায় এবং খাদ্য সবাইকে সুনিশ্চিত নিরাপত্তা বিধান করা যায়, অর্থাৎ সবাই খেতে পায়। মৌলিক চাহিদা প্রথমটি আমরা জানি। তারপর হলো মাতৃ ও শিশু মৃত্যু হার, মায়ের এবং শিশু মৃত্যু হার কমিয়ে আনা, হ্রাস। দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয়, নিরাপদ পানি, যে কীভাবে আমরা প্রাকৃতিক জলাশয় যেগুলো আছে সেগুলো দূষণমুক্ত রাখতে পারবো এবং নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। তারপরে আছে কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি, যে কার্বন নিঃসরণ আমরা যেই ধরনের শিল্প কারখানাগুলো প্রতিষ্ঠিত করেছি সেগুলো থেকে যেই নিঃসরণ বজ্র, যে দূষিত গ্যাস বের হচ্ছে যে মানুষের জন্য খুবই ক্ষতিকর, কার্বন নিঃসরণ সেটা কমিয়ে আনতে হবে। এবং নবায়নযোগ্য জ্বালানি, সাশ্রয়ী জ্বালানি, যে নতুন করে যেগুলো আমরা আবিষ্কার করতে পারি, যে জ্বালানি ব্যবহার করলে আমরা কি সাশ্রয়ী, পরিবেশ দূষিত হবে না, বাট আমাদের জন্য সাশ্রয়ী হবে। গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, যে কীভাবে আমরা যে শিক্ষাটাকে কাজে লাগাতে পারবো, সেখানে সবাই বড় চাকরি করবে, ছোট চাকরি করবে না বা ছোট কাজ করবে না এরকম না। আমরা যে শিক্ষাটা গ্রহণ করব যাতে করে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারি। এটা বলছে যে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ ও অংশীদারিত্ব বৃদ্ধি, যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি যেটাকে বলছে গণতান্ত্রিক, সেটাকে শক্তিশালী করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপগুলো যদি আমরা নিই তাহলে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে এই অংশীদারিত্বটা বৃদ্ধি পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত, যে দেখা যায় আমাদের প্রত্যেকটা কাজেরই টার্গেট থাকে, 1 বছর, 2 বছর, 5 বছর মেয়াদি, 7 বছর মেয়াদি বা 10 বছর মেয়াদি, এরকম। যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে 5 বছরের যে টার্গেটগুলো আছে, যে সেই পরিকল্পনার মধ্যে এই কাজগুলো অন্তর্ভুক্ত করতে হবে, যে আমরা কতটুকু সফলভাবে অর্জন করতে পেরেছি। আচ্ছা, এই হলো আজকে তোমাদের পড়া। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে বহু নির্বাচনী, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা এই অধ্যায়টা, যেহেতু ছোট্ট একটি অধ্যায় কিন্তু পয়েন্ট অনেকগুলো আছে, সেগুলি সুন্দর করে ভালো করে রিডিং করবে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ।